এই বাড়ির ভেতরে ঢোকা সহজ, কিন্তু বেরোনো না, কারণ বেরোলেই গুলি করে মেরে দেওয়া হবে। গল্পের শুরুতে আমরা একটি বার দেখি। বারের ভেতর একটি লোক আছে যার নাম সার্গি। সে সময় একটি লোক বার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল, আর সে বাইরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে গুলি মেরে দেওয়া হয়। সেটা দেখে সব লোক ঘাবড়ে যায়, কেউ বুঝতে পারে না গুলি কে মারলো, কোথা থেকে মারলো। আর দেখতে দেখতে গোটা রাস্তাঘাট জনশূন্য হয়ে যায়। অন্যদিকে বারের ভেতর আরও অনেক লোক ছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না তারা কি করবে। সে সময় একটি লোক যার নাম চাতুর, সে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনের নেটওয়ার্ক ছিল না। তখনই বার থেকে আরেকটি লোক বাইরে বেরিয়ে মরে যাওয়া লোকটিকে চেক করতে যায়, তাকেও গুলি মেরে দেওয়া হয়। এটা দেখে বারের ভেতরে থাকা সবাই খুব ঘাবড়ে যায় এবং সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ কারো ফোনে নেটওয়ার্ক নেই। এবং বারের ভেতরে একটি মেয়ে ছিল যার নাম এলিনা। সে বলে আমাদের টিভি অন করে নিউজ দেখা উচিত, কিন্তু আশ্চর্য বিষয়, যখন তারা টিভি অন করে তখন টিভিতে এই বিষয়ে কোনো খবরই দেখাচ্ছিল না। কিছুক্ষণ পরে তারা যখন বাইরে দেখে তখন সেখানে দুটো লাশই গায়েব হয়ে গেছিল এবং রক্তের কোনো চিহ্নও ছিল না। এসব দেখে বারের ভেতর সবাই খুব উত্তেজিত হয়ে পড়ে। তারা বুঝতেই পারে না তাদের সঙ্গে কি ঘটে চলেছে। তখনই চাতুর বলে কেউ হয়তো চায় না আমরা বাড়ির ভেতর থেকে বাইরে যাই। তখনই সার্কি বলে হয়তো আমাদের মধ্যেই কেউ একজন কিলার আছে, অথবা কারোর কাছে হয়তো কোনো হাতিয়ার লুকানো আছে, সে হয়তো আতঙ্কবাদী আর পুলিশ তাকে মারতে চায়। এটা শুনে তাদের বাড়ির মধ্যে শোরগোল পড়ে যায়। একটা লোক ছিল যার নাম মাচো, সে তার ব্যাগটি পায়ে করে লুকানোর চেষ্টা করে, কিন্তু সার্গি এটা দেখে নেয় এবং সবাইকে বলে দেয়। সবাই মিলে তার ব্যাগ নিয়ে নেয়। যখনই ব্যাগ চেক করে তখন সেখানে কিছু জামা কাপড় এবং একটা হার্ড ডিস্ক পাওয়া যায়। নাচো জানায় তার ব্যাগে খতরনাক কিছু নেই, সে একটা অ্যাড কোম্পানিতে কাজ করে এবং এই হার্ড ডিস্কের ভেতরে তার অ্যাডেরই জিনিসপত্র রয়েছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না এবং এলিনা ওই হার্ড ডিস্কটি নষ্ট করে দেয়। তখনই মাচোর সামনে রাখা একটি ব্রিফকেসের উপরে নজর যায়। সার্গি বলে এটা আমার। অন্যদিকে বার ওনার সেটা ধরে নেয়, আর ইসরায়েল নামে এই লোকটি তার কাছ থেকে এই ব্রিফকেসটা নিয়ে খুলে ফেলে। সেটা থেকে বেরোয় মহিলাদের কিছু পোশাক। এরই মধ্যে বাথরুম থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় তারা বাথরুমের দরজা ভেঙে দেখে সেখানে একটা মোটা লোক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আসলে এটা সেই লোক যে গল্পের শুরুতে কাস্তে কাস্তে ওয়াশরুমে ঢুকেছিল এবং তখন থেকে এখানেই পড়ে আছে, আর তার পাশে একটা ইঞ্জেকশনও পড়ে আছে যেটা এলিয়ান উঠিয়ে নেয়। এরপর তারা বাইরে গাড়ির আওয়াজ শুনতে পায়। তারা দেখে বাইরে অনেক পুলিশ অফিসার চলে এসেছে, যাদের চেহারা পুরোপুরি ঢাকা অবস্থায় ছিল। তারা ওই বাড়ির সামনে অনেক টায়ার রেখে সেগুলিতে আগুন লাগিয়ে দেয়, আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সবাই ভেবেছিল তারা হয়তো তাদেরকে সাহায্য করার জন্য এসেছে, কিন্তু তারা হতাশ হয়ে যায়, কারণ তারা কোনো সাহায্যই করে না। কিছুক্ষণ পরে টিভিতে নিউজ দেখানো হয় যে শহরের একটি জায়গায় আগুন লেগে গেছে, সেই জন্য ওই জায়গাটি সিল করে দেওয়া হয়েছে। শহরে কেউ ওই জায়গায় আর যেতে পারবে না, না ওখান থেকে কেউ বেরোতে পারবে। বাড়ির মধ্যে ফেঁসে থাকা সবাই আশ্চর্য হয়ে যায় যে সরকার মিথ্যা কথা কেন বলছে। তখনই বাথরুমের মধ্যে থাকা ব্যক্তিটি হঠাৎ করে তাদের সামনে চলে আসে। তার বিভৎস চেহারা, চোখগুলি বাইরে বেরিয়ে এসেছে। সে এদের সামনে এসে মরে পড়ে যায়। মরার কিছুক্ষণ আগে সে বলে ডোন্ট টাচ মি। তার কাছে পড়ে থাকা মোবাইল ফোনটি সে তুলে নেয়। একজন আর্মি অফিসার ছিল এবং তার ফোনে কিছু ফটো দেখে তারা বুঝতে পারে যে এ পুরনো আর্মি অফিসার ছিল এবং এই এলাকাটি কোয়ারেন্টাইন করা হয়েছে, আর এই লোকটা ইনফেক্টেড ছিল, সেই জন্য তার মৃত্যু হয়েছে, আর হয়তো এখন এখানে থাকা বাকি লোকরাও ইনফেক্টেড হয়ে যাবে। মাচো ওই ফোনটা নিয়ে টেবিলের ওপরে উঠে ফোন করার চেষ্টা করে যেখানে সিগন্যাল আসছিল না, কিন্তু ইসরায়েল মাচোর কাছ থেকে ফোনটি চায়। তখনই বার ওনার ফোন নিতে মানা করে দেয়, বলে ফোনটি ছুঁয়ো না, কারণ এই ফোনটা ওই ইনফেক্টেড লোকটা ছিল। যদি তোমরা ফোনটাকে টাচ করো তাহলে তোমরাও ইনফেক্টেড হয়ে যাবে। তার মানে নাচো এবং যারা এই বডিটাকে এবং ফোনটাকে ছুঁয়েছে তারা সবাই ইনফেক্টেড, আর এর সংখ্যা ছিল 5 জন। তাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয় এবং বলা হয় মোটা লোকটি ডেড বডিটি বেসমেন্টে নিয়ে যাওয়া, তোমরাও ঢুকে যায়। আর কোনো রাস্তা না থাকায় 5 জন মিলে ডেড বডিটি বেসমেন্টের নিচে নিয়ে যায় এবং ওপরে শুধু 3 জনই থাকে। অন্যদিকে বেসমেন্টের লোকরা নিচে ড্রেনেজের দিকে একটা রাস্তা পায়। ইসরায়েল ঠিক করে সে ড্রেনেজ দিয়ে নিচে যাবে। সে তার গোটা শরীরে তেল ঢালে যাতে সে তাড়াতাড়ি স্লিপ কেটে নিচে যেতে পারে, কিন্তু ড্রেনেজের ছিদ্রটা এতই ছোট ছিল যে সে ফেঁসে যায়, নিচে যেতে পারে না। তখনই সবাই গুলির আওয়াজ শুনতে পায় এবং ওপর থেকে ধোঁয়া আসতে দেখে। তারা বুঝতে পারে যে ওপরে থাকা সবাইকে মেরে দেওয়া হয়েছে এবং গোটা বারটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারা ইসরায়েলকে কোনো রকমের ড্রেনেজের ফুটো থেকে টেনে বের করে। এরপর তারা ওপরে আসে এবং অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যায়। নাচো একটা বন্দুক দেখতে পায়, সে চুপচাপ সেটিকে লুকিয়ে নেয়। তারা লক্ষ্য করে বাইরে এই জায়গাটিকে সিল করে দেওয়া হয়েছে, কিন্তু তারা চুপচাপ থেকে যায়, কারণ বাইরে যদি কেউ জানতে পারে যে ভেতরে কেউ বেঁচে আছে তাহলে এদেরকেও মেরে দেওয়া হবে। তখনই এলিনা মরা ব্যক্তির মোবাইলটি পায়। সে হোয়াটসঅ্যাপ চ্যাট চেক করে দেখে এবং বুঝতে পারে যে লোকটির কাছে ইঞ্জেকশনটি ছিল সেটি আসলে ভ্যাকসিন, এবং আরও 4টি ভ্যাকসিন রয়ে গেছে। এরপর সবাই ভ্যাকসিন খুঁজতে চলে যায়, চারিদিকে খুঁজে পায় না। তখনই দেখে ইসরায়েল তার হাতে ভ্যাকসিন
ভ্যাকসিন ধরে বসে রয়েছে। সে বলে ভ্যাকসিন শুধু 4টি আছে আর আমরা 5 জন, সেই জন্য একজনকে মরতে হবে। এটা বলে ইসরায়েল একটা ভ্যাকসিন নিজের শরীরে পুশ করে নেয়। তার ফলে নাচো এবং ইসরায়েলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ইসরায়েল তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং মারামারিতে ইসরায়েলের হাত থেকে ভ্যাকসিনটিও নিচে পড়ে যায়। ট্রেনি নামের মেয়েটি নিচে গিয়ে ভ্যাকসিনটি তুলতে যায়, কিন্তু তার হাত থেকে ভ্যাকসিনটি পড়ে একদম ড্রেনেজের ভিতর চলে যায়। তখন তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে এত সরু ড্রেনেজের ভেতর দিয়ে কে ভ্যাকসিন আনতে যাবে। তাদের মধ্যে এলিনা সব থেকে পাতলা ছিল, তাই সে ডিসাইড করে সে নিচে যাবে। সে তার গোটা শরীরে তেল লাগিয়ে দেওয়া হয়, ধীরে ধীরে তাকে নিচে পাঠানো হয়। সে নিচে গিয়ে ভ্যাকসিন পেয়ে যায়। তারপর নাচো তাকে বলে কোনো দড়ি বা কোনো কিছু সাহায্যে ভ্যাকসিনটি ওপরে পাঠাতে, কিন্তু এলিনা বলে এই ভ্যাকসিন 3টে আছে আর আমরা 4 জন, তাই যে ভ্যাকসিন নিচে চাই তাকে নিচে আসতে হবে। তার ফলে তারা ড্রেনেজের ফুটো বড় করার চেষ্টা করে। অন্যদিকে এলিনা এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। সে একটি ছিদ্রতে ভ্যাকসিনটি লুকিয়ে দেয় এবং এলিনা ড্রেনের মধ্যে দিয়ে একটি ছিদ্র দেখতে পায়। এই বাইরের ছিদ্র দিয়ে সে দেখে বাড়ে মরে যাওয়া 3টি লোককে পুলিশ জ্বালিয়ে দিচ্ছে। অন্যদিকে ওপরে থাকা 4 জনই কোনো রকমে নিচে চলে আসে। ইসরায়েল এবং নাচোর মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। এবার নাচো ইসরায়েলকে ফায়ার করে দেয়। তার ফলে নাচো চাতুরকে গান পয়েন্ট করে এলিনাকে ভ্যাকসিন নিয়ে আসতে বলে। এরপরে বলে তাকে মেরে দেবে যদি ভ্যাকসিন তাকে না দেয়। এরপর এলিনা তাকে ভ্যাকসিন দিয়ে দেয় এবং এলিনা নাচো আগে যাচ্ছিল, চাতুর তার পেছনেই ছিল। ট্রেনি নাচোকে বলে তুমি আমাকে মেরে দাও, তাহলে তোমরা 3 জন বেঁচে যাবে, কিন্তু নাচো তাকে গুলি মারতে পারে না। এরপর ট্রেনি নাচোর কাছ থেকে বন্দুকটি নিয়ে নিজেকে গুলি মেরে দেয়। এরপর তারা 3 জন বেঁচে ছিল। তার ফলে 3 জন ভ্যাকসিন বের করে নিতে যাবে, তখন ইসরায়েল আবার চলে আসে। সে এখনও বেঁচে ছিল এবং সাতুরকে পেছন থেকে মাথায় মেরে তার প্রাণ নিয়ে নেয় এবং সে নাচো এলিনাকেও মারতে যায়। তখনই তারা দৌড়ে ওপরে সিঁড়ির কাছে চলে আসে এবং ওপরে উঠতে যায়। তখনই এলিনার হাত থেকে ভ্যাকসিনটি নিচে পড়ে যায়, কিন্তু সে আর নিচে যেতে পারবে না, কারণ নিচে ইসরায়েল ছিল। তার ফলে নাচো তার ইঞ্জেকশনটা এলিনাকে দিয়ে দেয়। ইসরায়েল নাচোকে ধরে টেনে নিচে নামিয়ে দেয়, ফলে দুজনই পড়ে মারা যায়। এলিনা ভ্যাকসিনটা নিজের শরীরে লাগিয়ে নেয়। এরপর সে ড্রেনের ঢাকনা খুলে ওপরে বেরিয়ে যায়।